শুরুতেই জানিয়ে দিব, উত্তর কোরিয়ার পারমাণবিক পদক্ষেপ বন্ধে 3 ধাপের পরিকল্পনা নেবে দক্ষিণ কোরিয়া। জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের ৮২%ই বেসামরিক নাগরিক। এরপর রয়েছে, চীনের সমর্থন চান না ইউক্রেন প্রেসিডেন্ট। সর্বশেষ থাকছে, ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। উত্তর কোরিয়ার পারমাণবিক পদক্ষেপ বন্ধে 3 ধাপের পরিকল্পনা নেবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ঘোষণা করেছেন যে তিনি উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে প্রলুব্ধ করার জন্য 3 ধাপের পারমাণবিক নিরস্ত্রীকরণ পরিকল্পনা গ্রহণ করবেন। প্রথম ধাপে তিনি পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করার চেষ্টা করবেন। বৃহস্পতিবার 21 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ধাপে লি বলেছেন যে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি হ্রাস এবং ধ্বংসের জন্য পদক্ষেপ নেবেন। ইয়োনহাব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ইয়োমিউরি শিম্বুনকে এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন। লি জে মিয়ং বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের ওপর ভিত্তি করে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সক্রিয় আলোচনা এবং সংলাপ চালিয়ে যাবে, যদিও উত্তর কোরিয়া ইতিমধ্যেই লির শান্তি প্রস্তাব এবং সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। লি আরও উল্লেখ করেছেন, তিনি জাপানের সঙ্গে যুদ্ধকালীন জোরপূর্বক শ্রম ও আনন্দ মহিলা সংক্রান্ত পূর্বের চুক্তিগুলো মানবেন। পাশাপাশি তিনি চীনকে নিকটবর্তী প্রতিবেশী, ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে অবিচ্ছিন্ন হিসাবে উল্লেখ করে সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতা এবং প্রয়োজনে প্রতিযোগিতা করার কথা বলেছেন। তিনি আগামী সপ্তাহে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহতে ৮৩%ই বেসামরিক নাগরিক। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত যত মানুষ মারা গেছেন তাদের 6 জনের 5 জন বেসামরিক সাধারণ মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের গোপন নথি থেকেই জানা গেছে এমন ভয়াবহ তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার 21 আগস্ট একটি প্রতিবেদনে জানিয়েছে, 2025 সালের 19 মে পর্যন্ত যে তথ্য ইসরায়েলি গোয়েন্দারা নথিভুক্ত করেছে তাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের 8,900 যোদ্ধা নিহত বা খুব সম্ভবত নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ওই সময় পর্যন্ত উপত্যকাটিতে 53,000 মানুষ নিহত হওয়ার তথ্য জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যার মধ্যে সামরিক ও বেসামরিক উভয় মানুষই আছেন। ইসরায়েলি গোয়েন্দাদের ডেটাবেজে নিহত হামাস ও ইসলামিক জিহাদের যেসব যোদ্ধাদের নাম আছে সেটি তুলনা করলে দেখা যাচ্ছে মোট নিহতের মাত্র 17% হল যোদ্ধা আর বাকি 83%ই বেসামরিক মানুষ। সিরিয়া এবং সুদানে ভয়াবহ গৃহযুদ্ধে যত বেসামরিক মানুষ নিহত হয়েছেন তার তুলনায়ও গাজায় সাধারণ মানুষের মৃত্যু বেশি, অথচ সেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে। গণহত্যা বিশেষজ্ঞ, আইনজীবী, মানবাধিকার কর্মী, এমনকি ইসরায়েলি একাডেমিকরাও বলেছেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান, তবে তারা তাদের নিজস্ব ডেটাবেজের তথ্যই অস্বীকার করেছে। তবে একজন মুখপাত্র বলেছেন যে প্রবন্ধে উপস্থাপিত পরিসংখ্যানগুলো ভুল, যদিও কোন সংখ্যাগুলো বিতর্কিত তা স্পষ্ট করেনি। চীনের সমর্থন চান না ইউক্রেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলনের আগে শর্ত রাখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকের আগে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছেন তিনি। জেলেনস্কি জানিয়েছেন, তিনি কেবল তখনই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন যখন ভবিষ্যতে রাশিয়া আক্রমণ প্রতিরোধে কিয়েভের সুরক্ষার নিশ্চয়তা নিয়ে একমত হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন, আমরা 7 থেকে 10 দিনের মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা বিষয় সম্পর্কে ধারণা পেতে চাই। আমাদের বুঝতে হবে কোন দেশ ঠিক কোন মুহূর্তে কি করতে প্রস্তুত থাকবে। জেলেনস্কি আরও ঘোষণা করেছেন, তার দেশ একটি নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ফ্ল্যামিঙ্গো নামের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তিতে আঘাত হানতে পারে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বর্তমানে ইউক্রেনের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র। এরপর মস্কোর প্রতি বেইজিংয়ের কথিত সমর্থনের কথা উল্লেখ করে জেলেনস্কি আরও বলেন, তিনি চান না যে চীন রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার ভূমিকা পালন করুক। এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক হয় আলাস্কায়। এরপর ইউরোপীয় নেতা ও জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প। এবার ত্রিপক্ষীয় বৈঠকটি কোন দেশে হতে যাচ্ছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া অথবা তুরস্কে হতে পারে এই বৈঠক। তবে হাঙ্গেরিও জানিয়েছে তাদের দেশ এই শান্তি আলোচনার জন্য প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিটজার্ত বলেছেন, বুদাপেস্টে যে কোনো শান্তি আলোচনা আয়োজন করতে প্রস্তুত। আমরা এ ধরনের শান্তি আলোচনার জন্য যথাযথ, ন্যায্য ও নিরাপদ পরিস্থিতি প্রদান করব। অন্যদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ইউক্রেনে 6 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী 574টি ড্রোন এবং 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে 1 জন নিহত হয়েছে। বিমান প্রতিরোধ ইউনিট 546টি ড্রোন এবং 31টি ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ ইরাবানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তোলা ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার ২১ অগাস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহর নিউজ। ২০ অগাস্ট জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি এলয় আলফারো দে আলবারোর কাছে পাঠানো এক চিঠিতে ইরাবানি বলেন, এসব অভিযোগ অবিশ্বাস্য, যাচাইযোগ্য প্রমাণবিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি উল্লেখ করেন, ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইয়েমেন সংক্রান্ত নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব মেনে চলেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি এ অঞ্চলের অস্থিতিশীলতার মূল উৎস এবং তারা ইরানি জাহাজে হামলা চালানো সহ নানা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত। চিঠিতে ইরাবানি ইয়েমেনের বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন এবং একে যুদ্ধপরাধ আখ্যা দেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে নিরাপত্তা পরিষদকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং ইরানের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইরান জানায় তারা কখনো ইয়েমেনে অস্ত্র সরবরাহ করেনি এবং সামুদ্রিক নিরাপত্তার হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।